আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আর আজকের পর্বে আমরা টেবিলের আরও বিস্তারিত আলোচনা করব। টেবিলের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তবে এক্সপার্ট হওয়ার জন্য আরও কিছু বিষয় জানার প্রয়োজন, আর সেই বিষয়গুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা ক্যালেন্ডার তৈরি করা, টেবিলের মাধ্যমে ক্যালেন্ডার তৈরি করেছি। তো এখানে যখন বাইরে ক্লিক করে থাকবে তখন কিন্তু আমাদের এই অপশনগুলো আসবে না। আমি যখন এই ক্যালেন্ডার উপরে ক্লিক করব তখনই কিন্তু দুইটা অপশন আমাদের সামনে চলে আসবে। অলরেডি দুইটা বিষয়ের মধ্যে থেকে অনেকগুলো বিষয় আমি আলোচনা করেছি। একটা হচ্ছে লেআউট আর একটা হচ্ছে টেবিল ডিজাইন। তো আমি লেআউটের আরও কিছু বিষয় বাকি আছে, সেই বিষয়গুলো এখান থেকে শেষ করতে যাচ্ছি। টেবিলের আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যে থেকে যেগুলো খুব বেশি প্রয়োজন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এই রোটা, এটা উপর দিকে বা নিচের দিকে কতটুকু ফাঁকা রয়েছে, এখানে দেখেন মোটামুটি অনেকগুলো একটা গ্যাপ রয়েছে এবং বাকিগুলো সবগুলো এক সমান। তো আমরা যদি চাই যে এই সেলটাকে আরেকটু বড় করব বা এটাকে আরেকটু ছোট করব, তখন আমি কিভাবে করব? ঠিক আছে, তো যখন আমার এখানে ক্লিক করা থাকবে আমি এখান থেকে এই যে সাইজ যদি হাইট যদি একটু বাড়ায় দেয় বা কমায় দেয়, আমি যদি এখান থেকে উপরে চাপ দিই তাহলে কিন্তু বাড়তে থাকবে। আবার যখন নিচে চাপ দেবো তখন কিন্তু ছোট হতে থাকবে। ঠিক আছে, আমি এইভাবে ছোটও করতে পারি। আবার যদি পরবর্তী রোতে যাই, এখানে ক্লিক করে দিই এবং এখানে গিয়ে যদি আমি এটাকে হাই করে দিই, উপরে চাপ দেব, দেখেন এটা কিন্তু বড় হয়, 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা হয়ে গেল। আবার যখন নিচে চাপ দেব তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে। আমি যতটুকু ইচ্ছা ততটুকু এটাকে রাখতে পারি। আচ্ছা, এরপরে ওয়াইডটা আমি কতটুকু রাখতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কলামগুলো রয়েছে, কলামগুলো যতটুকু পরিমাণ ওয়াইড রয়েছে, আমি যদি চাই যে না এটাকে আরেকটু ওয়াইড করতে, তখন আমি এখানে ওয়াইডের যে উপরে এরোচুনো রয়েছে, আমি যখন এখানে ক্লিক করব দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। আবার যখন এটাকে ছোট করতে চাই আমি এখানে ক্লিক করে করে এটাকে ছোট করে দেব, সাইজটা সমান করে দিতে পারি, আবার বড় ছোট করে দিতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমি দুইভাবেই করতে পারি, হাইট বড় ছোট করতে পারি এবং ওয়াইডে কিন্তু ছোট বড় করতে পারি। এটাকে যদি আমি বড় করে রাখি, প্রথম ঘরটাকে আমি এইভাবে বড় করে রাখলাম। তো এখন চাচ্ছি যে, তো আমি যদি এই ডিস্ট্রিবিউট রোতে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু একদম মাপ মতো হয়ে গেল, সবগুলো একই মাপ হয়ে গেল। আবার যদি আমি ওয়াইডটাকে বড় করে রাখি এবং এখান থেকে যদি ডিস্ট্রিবিউট কলাম ক্লিক করে দিই, তখন কিন্তু সবগুলো কলাম একই মাপে হয়ে যাবে, কোনোটা ছোট কোনোটা বড় সেভাবে কিন্তু হবে না। এখন দেখেন এই যে মেয়ে যে লেখা আছে, এই ঘরটা কিন্তু ছোট হয়ে গেল, রোটা, এই রোটাকে আমি টান দিয়ে কিন্তু এটাকে সমান করে দিতে পারি। এই যে সমান করে দিলাম, এখন কিন্তু এক সমান হয়ে গেল, কোনোটা ছোট কোনোটা বড় ওইরকম না। তো সেল সাইজ থেকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি, একটা অটোমেটিকভাবে করতে পারি, ডিস্ট্রিবিউট রো, ডিস্ট্রিবিউট কলাম, এবং এখান থেকে ওয়াইড এবং হাই দুইটাই ছোট বড় করে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা বেশি করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন এখানে মেয়ে, মানে এই লেখাটা কিন্তু নর্মালি এইভাবে সমান সমান দেওয়া আছে। তো আমি যদি চাই লেখাটাকে ডান উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে বা নিচের লাইনে নিয়ে আসতে চাই, তখন এই যে দেখেন এই যে টেক্সট ডিরেকশন নামে একটা অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, মানে এই লেখাটার এখানে ক্লিক করে আমি যদি টেক্সট ডিরেকশনে ক্লিক করে দিই, দেখেন লেখাটা কিন্তু একদম ডান পাশে চলে গেল এবং উপর থেকে নিচের দিকে হলো। আবার যদি ক্লিক করে দিই এবং বাম পাশে চলে আসে, নিচ থেকে উপরের দিকে আবার ক্লিক করে দিই, তখন কিন্তু এটা জায়গায় চলে গেল। এটা হচ্ছে অ্যালাইনমেন্টের একটা অপশন, টেক্সট ডিরেকশন। যে কোনো লেখাকে কিন্তু আমি এইভাবে ডান বাম বা উপর থেকে নিচে, নিচ থেকে উপরে সাজাতে পারি। ঠিক আছে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো। দেখেন এখানে সেল মার্জিন নামে একটা অপশন রয়েছে, মানে এই যে আমার যে ক্যালেন্ডারটা করা হয়েছে টেবিলের মধ্যে, এই যে TWTFSS বা 1 2 যেভাবে লেখা আছে, মানে এই গড়টা কিন্তু মোটামুটি একটা বড় সাইজ। তো লেখাটা কিন্তু মাঝখানে থাকতে পারতো বা ডান পাশে থাকতে পারতো, এটা কিন্তু একদম বাম পাশে উপরে দেওয়া। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের কোন জায়গায় লেখাটা দেওয়া। তো আমরা কিন্তু চাইলে লেখাটার সাইজ পরিবর্তন করতে পারি। আমি যদি চাই যে এখান থেকে চেঞ্জ করে দেব, তখন আমি পুরা লেখাটাকে এভাবে সিলেক্ট করে দেব, সবগুলো লেখাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি চাই যে এখান থেকে সেল মার্জিন, এখানে চলে যাব, যাওয়ার পর এই যে টপ বটম লেফট রাইট, ঠিক আছে, তো আমি যদি এটাকে লেফট একটু কম বেশি করে দিই, এই যে এটাকে যদি 0 করে দিই, আমি এখন কিন্তু 8 ছিল, আমি এটাকে 0 করে দিলাম। 0 করে যদি ওকে দিই, দেখেন লেখাটা কিন্তু একদম বাম পাশে চেপে গেল, আর কোনো ফাঁকাই থাকলো না। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় চলে আসলাম, এখন কিন্তু একটু ফাঁকা দেখা যাচ্ছে। তো এখান থেকে সেল মার্জিনে চলে যাচ্ছি, যাওয়ার পর আমি যদি চাই যে টপ যে জায়গাটা রয়েছে, এই যে উপরে যে জায়গাটা, এটাকে একটু নিচে দিতে চাই, আমি এখান থেকে এইভাবে 1 2 5 1 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন লেখাটা কিন্তু নিচে নেমে গেল। ঠিক আছে, উপর থেকে কিন্তু একটু নিচে নেমে গেল। তারপর যদি আবার সেল মার্জিনে যাই, এখান থেকে যদি বটম মানে নিচ থেকে কতটুকু উপরে থাকবে সেটাও আমি এখান থেকে করতে পারি, কতটুকু, এই যে আমি এটাকে 1 দিয়ে দিই, দিয়ে ওকে দিয়ে দিই।
ঠিক আছে, এখন কিন্তু লেখাটা একদম মানে মাঝামাঝি অবস্থান চলে আসে। তো এই লেখাটা যদি সিলেক্ট অটোভাবে কিন্তু এখানে দেওয়া আছে, আমি চাইলে কিন্তু এখান থেকে এটা এভাবে মাঝখানে নিয়ে আসতে পারি, ডান পাশে নিয়ে আসতে পারি, বাম পাশে নিয়ে আসতে পারি, এটা করতে পারি। কিন্তু চাইলে আমি এখান থেকে কিন্তু ডিরেকশনটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি ধরে ধরে নাম্বারিংটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, আবার চাইলে এখান থেকে খুব সহজেই অটোমেটিক এটা হয়ে যাবে। আমি যদি চাই একদম নিচের দিকে নিতে, সেটা হয়ে যাবে। নিচে আবার মাঝখানে, নিচে আবার ডান পাশে এবং সেন্টারে যদি রাখতে চাই, ঠিক আছে, সেভাবে কিন্তু আমরা এটাকে সাজাতে পারি। তো আমরা এটাকে উপরে এবং অথবা মাঝখানে দিয়ে একদম বাম পাশে অথবা একদম সেন্টারও রাখতে পারি। ঠিক আছে, তো এটা হয়ে গেল অ্যালাইনমেন্টের, আমরা মোটামুটি এগুলো সবগুলো বুঝে গেলাম। এবং এখান থেকে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে ডিলেট, মানে কোনো একটা টেবিলকে যদি আমরা ডিলিট করতে চাই, সেই ডিলিটটা আমরা কিভাবে করব। ধরেন এটা একটা টেবিল, এই টেবিলের আমি এখানে ডিলিটে চলে যাই। প্রথমে এটা সিলেক্ট করতে হবে। আসলে আমরা যদি কোনো একটা রোকে ডিলিট করতে চাই অথবা কলাম ডিলিট করতে চাই, ধরেন এই রোটা আমি ডিলিট করে দেব, তখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে দিলাম। আমি যদি এখান থেকে ডিলেটে চলে যাই, যাওয়ার পর এখান থেকে যদি ডিলেট রোতে ক্লিক করে দেই, দেখেন এই রোটা কিন্তু চলে গেল। আবার কন্ট্রোল জেড দিলাম, রোটা কিন্তু ফেরত আসছে। ঠিক আছে, আবার যদি এখানে ক্লিক করে দেই বা এই করে ক্লিক করে দেই, আমি এখানে প্রথমটাতে ক্লিক করে দিয়েছি, দেওয়ার পর এই যে ডিলেটে চলে যাব, যাওয়ার পর এখান থেকে ডিলেট কলামে ক্লিক করে দেবো, ডিলেট কলাম। আমি এখান থেকে এটাতে ক্লিক করে দিলাম, দেখেন প্রথম যে ঘরটা ছিল সেটা কিন্তু এই কলামটা চলে গেলো। আবার যখন আমি কন্ট্রোল জেটে ক্লিক করব, তখন কিন্তু এই ঘরটা আবার চলে আসছে, ফেরত চলে আসছে। তো আমি যদি এই পুরা টেবিলটাকে ডিলিট করে দিতে চাই, তখন আমি কি করব, আমি যে কোনো জায়গায় ক্লিক করা থাকতে হবে এটার উপরে, থাকার পর ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন, এটা হচ্ছে লেআউটের মধ্যে ডিলেট অপশন। এখানে গিয়ে আমি ডিলেট টেবিলে যখন ক্লিক করে দেবো, তখন কিন্তু পুরো টেবিলটাই গায়েব হয়ে যাবে। ঠিক আছে, তো এই টেবিলটা কিন্তু ডিলিট হয়ে গেলো। আমি আবার ফেরত নিয়ে আসতে চাই, তখন কন্ট্রোল জেটে চাপ দিলে কিন্তু আবার এই টেবিলটা আমাদের কাছে ফেরত চলে আসলো। তো আমরা কিন্তু ওইখানে নাই, এখানে ক্লিক করে আমরা যখন লেআউটে ক্লিক করব, তখন কিন্তু ওই অপশনটা আবার চলে আসবে, ডিলিটের যে অপশনটা। ঠিক আছে, তো এই ড্র টেবিলের এখানে কিন্তু ইরেজ নামে একটা অপশন রয়েছে। ড্র টেবিল মানে যেখান থেকে আমরা একটা টেবিল ড্র করতে পারবো। আমি কিন্তু এই ড্রটা দেখিয়েছি। তো আবার যদি ইরেজে ক্লিক করে দেই, এই যে ইরেজে ক্লিক করে দেওয়ার পর আমি যদি চাই যে এই ঘরটা মুছে দেব, এই যে এই ঘরটা মুছে দেব, আমি কিন্তু সেটা মুছে দিতে পারি। এই যে এইখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। মানে যতটুকু আমি ডিলিট করতে চাই, সেই দাগগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। মানে টেবিলের যে অংশগুলো এখানে অতিরিক্ত ছিল, সেটা কিন্তু আমি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আবার যখন কন্ট্রোল জেটে দেবো, তখন দেখেন সবগুলো কিন্তু আবার ফেরত চলে আসছে। ঠিক আছে, এবং এখানে দেখেন প্রপার্টিস নামে একটা অপশন রয়েছে। আমরা যদি চাই যে এখান থেকে প্রপার্টিসের সব কিছু জানতে, মানে এই যে টেবিলটা আমি তৈরি করলাম, এই টেবিলের মধ্যে আসলে কি কি রয়েছে সেটা যদি জানতে চাই, তখন আমরা এই টেবিলের উপরে ক্লিক করে দেব এবং লেআউট থেকে এই যে প্রপার্টিস আছে এখানে ক্লিক করে দেব। তখন কিন্তু আমরা এই যে টেবিলের মধ্যে এটা কোন কোন জায়গায় কীভাবে ইউজ করেছি সবগুলো ইনফরমেশন, রো, কলাম, সেল, তারপরে অল্টার টেক্সট, সবগুলো ইনফরমেশন আমরা এখান থেকে জানতে পারবো। এরপরে যে কাজটা শিখবো সেটা হচ্ছে এখানে দেখেন সিলেক্ট একটা অপশন রয়েছে, সিলেক্ট। এখানে সিলেক্টের এরোচনাতে ক্লিক করব, যদি সিলেক্ট সেল দেই, তখন দেখেন সিলেক্ট সেল, যে কোনো একটা সেল সিলেক্ট হলো। তারপর যদি আবার এখানে যাই সিলেক্ট কলাম, আমি যদি আমার মাউস দিয়ে এখানে ক্লিক করা থাকে বা প্রথম করে যদি ক্লিক করা থাকে অথবা দ্বিতীয় করে যদি ক্লিক করা থাকে, আমি সিলেক্টে চলে যাব। তারপর সিলেক্ট কলাম, দেখেন পুরা কলামটা কিন্তু সিলেক্ট হয়ে গেল অটোমেটিক। ঠিক আছে, আবার যদি আমি এখানে সিলেক্ট করে দেওয়া থাকে এবং এখান থেকে আমি সিলেক্টে যাই, এখান থেকে যদি সিলেক্ট রোতে ক্লিক করে দিই, দেখেন প্রথম রো যেটা যেখানে আমার মাউসের কার্সরটা ছিল, সেটা কিন্তু পুরো রোটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আবার যদি এখানে সিলেক্ট করে রাখি যে কোনো একটা জায়গায়, যাওয়ার পর এখানে সিলেক্টে চলে যাব এবং সিলেক্ট টেবিল, যখন আমি ক্লিক করব পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে চাইলে আমি ডিলিটও করে দিতে পারি। আচ্ছা, তারপর আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে এই যে টেবিলের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমরা যদি সেটাকে টেক্সট আকারে দেখতে চাই, এইভাবে টেবিল না, মানে টেবিল বাদ দিয়ে শুধু লেখাগুলোকে দেখতে চাই, তখন আমরা কী করবো, সেটা করার জন্য এই লেআউটে তো অবশ্যই থাকতে হবে। থাকার পর এখানে কনভার্ট টু টেক্সট, আমি যখন এখানে ক্লিক করে দেব, দেখেন এখানে প্যারাগ্রাফ মার্ক আছে, তারপর টেবিল আছে, কমা আছে। তো আমি এখানে কমা দিয়ে দিই, এই যে কমাতে ক্লিক করে দিলাম, ওকে দিলাম, দেখেন পুরা ঘরটা কিন্তু যা যা ইনফরমেশন ছিল সবগুলো এখানে কমা দিয়ে আবার এখানে চলে আসলো। আমি এখান থেকে কন্ট্রোল জেড দিলাম, আবার জায়গায় চলে আসলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি আবার লেআউটে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখেন ফর্মুলা নামে একটা অপশন রয়েছে। মানে আমরা যখন একটা রেজাল্ট শিট তৈরি করি, আমার সামনে এই যে একটা রেজাল্ট শিট তৈরি করা আছে, তো এখানে দেখেন জামাল
কোন সাবজেক্টে কত পেয়েছে সেই সব ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। কামালে কোন সাবজেক্টে কত পেয়েছে সবগুলো দেওয়া আছে। তো আমরা যদি টোটাল করতে চাই, টোটাল, তো এই যে নাম্বারিংটা, সেই নাম্বারিংটা যদি আমরা যোগ করতে চাই, মানে এখানে আসলে সাবজেক্ট তোমার তো 5টা দেওয়া আছে, এটা 10টা হতে পারে, 15টা হতে পারে, যতটা সাবজেক্ট দেওয়া থাকবে সবগুলো দেওয়ার পর আমরা যদি চাই যে এই সবগুলোকে এই ঘরের মধ্যে টোটালের মধ্যে যোগ করতে চাই, টোটাল কত সেটা দেখতে চাই, সেটা একটা ক্লিকের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো শুরুতেই আমি যেখানে টোটালটা করব, এই যে এখানে রাখলাম, ক্লিক করে দিলাম, দেওয়ার পর উপরে একটা অপশন রয়েছে দেখেন, লেআউটে ক্লিক করা থাকলে এই ফর্মুলা নামে একটা অপশন রয়েছে। আমি যখন এই ফর্মুলাতে ক্লিক করে দিব তখন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, মানে সমান সমান সাম, তারপর হচ্ছে ব্রেকেটের লেফট দেওয়া আছে, মানে এই বাম পাশে যতগুলো সংখ্যা দেওয়া আছে সবগুলো যোগ হয়ে যাবে। আমি যদি এখান থেকে ওকেতে ক্লিক করে দিই, দেখেন পুরা গড়গুলোর সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো যোগ কিন্তু 415 অটোমেটিক হয়ে গেল। তো এখানে একটা প্রবলেম আছে, আমরা যখন পরবর্তী করে যোগটা করতে যাব তখন কিন্তু এটা হবে না, প্রথমটাই নেবে। এই যে লেফটটা থাকবেন অবশ্য, এই যে ফর্মুলাতে চলে গেলাম, যার পর এখানে সামের পরে লেফট থাকবে, সেটা কিন্তু অ্যাবভ দেওয়া আছে, মানে উপরেটা চলে আসবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে 450 কিন্তু নিচে চলে আসবে, অথবা এখানে যদি আমি লেফট লিখে দিতে পারি তাহলে কিন্তু হবে। তো আমি এটা না করে সহজেরটা করতে পারি, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি নিচ থেকে শুরু করব, তখন কিন্তু আর সমস্যাটা হবে না। আমি এই যে 5 নম্বরে রাকিবের যে ঘরটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ফর্মুলাতে যাব এবং এই যে লেফট দেওয়া আছে, আপনার যদি এখানে এভব চলে আসে, আপনি লেফট দিলে কিন্তু এই বাম পাশে যেগুলো রয়েছে সবগুলো যোগ হয়ে যাবে। আমি এখানে ওকে দিয়ে দিলাম, দেখেন এটা যোগ হয়ে গেল। আবার এখানে চলে আসলাম, আসার পর এখানে ফর্মুলাতে যাব, আবার কিন্তু লেফট অটোমেটিক নিয়ে নিয়েছে, আমি এখানে ওকে দিলাম, যোগ হয়ে গেল। আবার এখানে আসলাম, আসার পর ফর্মুলা, তারপর যোগ, এখানে আসলাম, এখানে আসার পর ফর্মুলা, তারপরে এই যে সমান সমান সাম, ব্র্যাকেটের মধ্যে লেফট দিয়ে ওকে দিয়ে দিলাম, তারপরে কিন্তু যোগটা হয়ে গেল। এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ফর্মুলাতে যাব, যার পর সেম দেওয়া আছে, আমি এখানে ওকে দিয়ে দিলাম, সবগুলো কিন্তু যোগ হয়ে গেল। তো এই ফর্মুলার কাজটা কিন্তু আমাদেরকে অনেক সময় বাঁচিয়ে দেবে। ধরেন আপনি 10-12 জনের একটা মানে রেজাল্ট শিট তৈরি করছেন, সেখানে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এই যোগগুলো আপনাকে বের করার জন্য। আর এখানে কিন্তু আমরা খুব সহজে জাস্ট একটা ক্লিক করব, খালি জায়গায় ক্লিক করার পর এখানে ফর্মুলাতে যাব, গিয়ে ওকে দিয়ে দেবো, বাস এটা কিন্তু যোগ হয়ে যাবে। এটা কিন্তু 100 জনেরও হতে পারে, এখানে 5 নাম্বার দেওয়া আছে, এটা কিন্তু একটা ক্লাসের 100 জন স্টুডেন্ট হিসাবে হতে পারে, এবং এভারেজও কিন্তু আমরা এখান থেকে ফর্মুলাতে করতে পারি। ঠিক আছে, সামের জায়গায় এভারেজ লিখে দিতে হবে, তাহলে কিন্তু অটোমেটিক কম্পিউটার আপনাকে তো টোটালের যে ইনফরমেশান আসবে সেটা কিন্তু এখানে সঠিকভাবে এখানে বসিয়ে দিবে। তো লেআউটের কিন্তু অনেকগুলো কাজ আমরা শেষ করে ফেললাম, কারণ এক্সপার্ট হতে গেলে আপনাকে অবশ্যই এই কাজগুলো জানতে হবে। তো আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে টেবিল ডিজাইনের মধ্যে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো শিখবো। এই যে আমরা টেবিলটা রয়েছে বা টেবিলটা এখানে রেডি করলাম, এই টেবিলটার মধ্যে যদি আমরা কালার পরিবর্তন করতে চাই নিজের মতো করে, সেটা কিন্তু করতে পারি। এখানে কিন্তু অটোমেটিক টেবিল স্টাইল দেওয়া আছে, আমরা যদি এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করি তখনই কিন্তু এটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, এবং এগুলো কিন্তু আরও অনেক রয়েছে। এখানে যখন মুড়ে ক্লিক করে দেবো তখন কিন্তু সেখান থেকে এগুলো আমরা পরিবর্তন করতে পারি। তো আর যদি চাই যে না আমরা নিজেদের মতো কালার পরিবর্তন করব, যে আমি এটাকে একটা কালার করব, আবার এই লাইনটাকে একটা কালার করব, সেটাও করতে পারি। তো সেটা করার জন্য ধরেন আমি এখানে ক্লিক করে দেওয়া আছে প্রথম যে রোটা, আমি এখানে শেডিংয়ে চলে যাব, আমি শেডিংয়ে চলে গেলাম। শেডিংয়ে যাওয়ার পর এই যে এরোশনেতে ক্লিক করে দেব, দেখেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে, আমরা চাইলে এই কালারগুলো দিতে পারি, আবার যদি চাই যে একদম ফুল কালার করতে সেটাও করতে পারি। আমি এখান থেকে এই যে কালারটা দিয়ে দিলাম, এবং আমি যদি চাই যে এখান থেকে একটা রো বা একটা কলাম আলাদা আলাদাভাবে ডিজাইন করতে সেটাও করতে পারি, আবার যদি চাই যে প্রত্যেকটা গড় আলাদা আলাদা হবে সেটাও করতে পারি। আমি যদি চাই যে এই গড়টাকে আমি ভিন্ন কালার দেব, আমি শেডিংয়ে চলে যাবো, এখান থেকে আমি রেড কালার দিয়ে দিলাম। আবার যদি 7 নাম্বার যে গড়টা রয়েছে সেখানে ক্লিক করে দিয়ে আমি শেডিংয়ে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি ইয়েলো দিয়ে দিলাম। এরপর এই গড়ে চলে যাব, এখান থেকে যদি আমি চাই আবার ভিন্ন একটা কালার দিতে, আমি সেটাকেও কিন্তু ভিন্ন কালার দিতে পারি, এটা দিয়ে দিলাম। তারপর এই করে চলে গেলাম, এখান থেকে কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারি, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার যদি চাই যে আমি এই গড়টাকে পুরাটাকে চেঞ্জ করব, আমি পুরো গড়টাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর শেডিংয়ে চলে যাব, এবং এখান থেকে যে কালার দিতে চাই সেই কালার কিন্তু করে দিতে পারি। আবার যদি চাই যে না এই রোটাকে আমি পরিবর্তন করে ফেলবো, এইটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে শেডিংয়ে চলে গেলাম, এবং এখান থেকে যে কালার দিতে চাই সেই কালারটা কিন্তু করে দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে এই যে ঘরটা আমি এখান থেকে ডার্ক ব্লু যে কালার রয়েছে সেটা দিয়ে দিলাম, এবং এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল। এবং এখানে যদি চাই যে এই যে ক্যালেন্ডার তৈরি করলাম বা এই যে টেবিলটা তৈরি করলাম, সেখানে যদি আমি বর্ডার দিতে চাই,
পুরো ঘরটার মধ্যে বর্ডার দিতে চাই, তখন আমি এখান থেকে এই যে বর্ডার স্টাইলে চলে যাব এবং এখান থেকে যে বর্ডার দিতে চাই সেই বর্ডারটা সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমরা কীরকম মোটা চিকন করতে চাই বর্ডারটাকে সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে অনেকগুলো বর্ডার রয়েছে, আমি যদি চাই যে এই বর্ডারটা দেব, দেওয়ার পর এখান থেকে এই যে বর্ডার দেওয়া আছে চাইলে আমি ক্লিক করে করেও কিন্তু বর্ডার পরিবর্তন করি। আবার বর্ডার যে একটা অপশন রয়েছে এই যে বর্ডার, এখানে যদি আমি অল বর্ডারে ক্লিক করে দিই, এই যে অল বর্ডার, তখন কিন্তু পুরো ঘরটাই আমার মানে পরিবর্তন হয়ে যাবে। আমি যদি এখান থেকে এই যে সিলেক্ট করা থাকলো পুরা যে টেবিলটা, তখন আমি এখান থেকে বর্ডারে চলে যাব এবং এখান থেকে অল বর্ডারে ক্লিক করে দিলাম। যে ডিজাইনটা আমরা করেছি সেই ডিজাইনটি কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, আমি বাইরে ক্লিক করে দিলাম। আবার যদি কন্ট্রোল জেড দিই তখন কিন্তু আবার আগের জায়গায় চলে গেলো। এবং এটাকে যদি আমরা পরিবর্তন করে দিতে চাই যে না আমি এরকম না, আমি এটা দিতে চাই এবং সেটারও কালার করতে চাই, কালার বিভিন্ন কালার দিয়ে আমি করতে চাই, এখান থেকে ধরেন এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে বর্ডারে চলে যাব এবং এখান থেকে অল বর্ডার, দেখেন এটা কিন্তু হয়ে গেল, অল বর্ডার হয়ে গেল ডিজাইনটা। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আবার বের হয়ে যেতে পারবো। আবার যদি চাই যে না আমি এখান থেকে কালারটা পরিবর্তন করে আমি নিজের মতো করে আমি এখান থেকে করবো, এই যে বর্ডার প্রিন্টারে ক্লিক করে দেওয়া আছে আমার, দেখেন এই মাউসের যে ডিজাইন সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন যদি চাই যে আমি এটাকে ধরে ধরে করতে পরিবর্তন করতে, সেটাও করতে পারবো। আমি যদি চাই যে এই কোডটাকে সিলেক্ট করতে, এই যে এইভাবে টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে নিলাম, এটা কিন্তু যে ডিজাইনটা সিলেক্ট করা আছে বর্ডার স্টাইল সেটা কিন্তু হয়ে গেল। আবার যদি চাই যে এই পুরোটাকে ডিজাইনটা করব, এখান থেকে হয়ে গেল। আবার যদি চাই এখান থেকে নিচে করব, সেটা কিন্তু হয়ে গেল। আবার যদি চাই এখান থেকে নিচে করব, টান দিয়ে দিলাম, এটাও কিন্তু হয়ে গেল। মাঝখানে যদি চাই যে এই কোডটাকে করতে, সিলেক্ট করে দিলাম, হয়ে গেল। আর যদি এখান থেকে এই বর্ডার না রাখতে চাই তখন অবশ্যই এখানে ক্লিক করে আবার এই যে বর্ডার প্রিন্টার এখানে ক্লিক করে দিলাম, এটা কিন্তু চলে গেল। এবং এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন মানে স্টারের মতো, এখানে যখন ক্লিক করে দেখবো তখন কিন্তু পুরা বর্ডার কিন্তু সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে চলে যাব বর্ডারে গিয়ে এখান থেকে এই যে নো বর্ডারে ক্লিক করে দেবো, তখন কিন্তু বর্ডার থাকবে না। আবার যদি চাই যে আমি শুধু লেফট সাইডে বর্ডার রাখবো অথবা রাইট সাইডে অথবা উপরে অথবা নিচে, সেটাও করতে পারি। এই যে রাইট বর্ডার আমি দিলাম, দেখেন কিন্তু রাইট বর্ডার চলে আসলো। এবং লেফট বর্ডার যদি দিই লেফট বর্ডার চলে আসবে। এখানে নো বর্ডার দিলে কিন্তু কিছুই থাকবে না। ঠিক আছে, আর এখান থেকে এই বর্ডারে চলে যাব, যাওয়ার পরে যে টপ বর্ডার একদম উপরে হয়ে গেল। এটা যদি লেফটে দেই তাহলে লেফটে, এটা যদি রাইটে দেই রাইট বর্ডার হয়ে যাবে, আর অল দিলে পুরোটা কিন্তু বর্ডার হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন এখান থেকে কন্ট্রোল জেড দেবো তখন কিন্তু এখান থেকে বের হয়ে যাব। এবং এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে, এই যে টেবিল স্টাইল অপশন, এখানে অনেকগুলো অপশন টিক চিহ্ন দেওয়ার অপশন রয়েছে। এই যে হেডার রো, আমি যদি এই টিক চিহ্ন দেওয়া আছে আমি যদি উঠিয়ে দিই, দেখেন এটা পরিবর্তন হয়ে গেল। আবার দিয়ে দিলাম, এখানে দিলাম টোটাল রো, সেটা কিন্তু হয়ে গেল, সবগুলো কালার একরকম হয়ে গেল। আবার এখানে ব্যান্ডেড রো, আমি যদি এটাকে উঠিয়ে দিই তখন দেখেন সবগুলো ভিতরে এক কালার হয়ে গেল। আবার দিয়ে দিলাম সবগুলো যে কালারগুলো আমি সিলেক্ট করেছিলাম সেটাই হয়ে গেল। এখানে ফার্স্ট কলাম, আমি শুধু ফার্স্ট কলামটা রাখতে চাই, ফার্স্ট কলাম হয়ে গেল। লাস্ট কলামে রাখতে চাইলে লাস্ট কলামে হয়ে যাবে কালারগুলো। আর এগুলো আসলে কালারগুলো দেওয়া না থাকলে সেগুলো বোঝা যাবে না। ঠিক আছে, তো আপনারা এখানে করে করে দেখবেন। আশা করি আমরা খুব সহজেই এটা করতে পেরেছি, সবাই বুঝতেও পেরেছি। কারণ এই যে ইনসাইডের মধ্যে টেবিলে কিন্তু অনেকগুলো কাজ ছিল, এই সবগুলো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হচ্ছে আপনি এক্সপার্ট হতে চান, সেই জন্য আমি এত বেশি বিস্তারিত আলোচনা করলাম। নাহলে কিন্তু মানে একটা ক্লাসে আমার এই বিষয়টা শেষ হয়ে যেত। আমি কিন্তু 3টা ক্লাসে নিয়ে আসছি এই বিষয়টাকে। তো আশা করি টেবিল নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো এখন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে ইনসাইডের মধ্যে থেকে অ্যাড ইনস নামে একটা অপশন রয়েছে এবং এখানে দেখেন 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে গেট অ্যাড ইনস, আমরা যদি অ্যাড ইনস ইউজ করতে চাই এখান থেকে আমরা নিতে পারবো। তো অ্যাড ইনসটা কি, আসলে আপনার কাজকে আরও সহজ করার জন্য, আরও গতি বাড়ানোর জন্য প্রোডাক্টিভিটির মধ্যে এমএস ওয়ার্ডের মধ্যে, তখন আপনি কিন্তু এক্সট্রা কিছু অ্যাডেন্স এদের কাছ থেকে নিতে পারবেন, যেগুলো হচ্ছে আসলে পেইড, আপনাকে কিনে ব্যবহার করতে হবে। আমি যদি গেট অ্যাড ইনস এখানে ক্লিক করে দিই এবং সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড যেটা এবং পার্মানেন্ট কিনতে হবে। আপনি যদি এটা কিনা থাকে তখন এখানে দেখেন অনেক অ্যাডস চলে আসবে। আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড লাইসেন্স করা থাকে তখন কিন্তু এখানে দেখেন অনেকগুলো অ্যাড ইনস পাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো, এগুলো সবগুলো কিন্তু এমএস ওয়ার্ডে ব্যবহার করার জন্য। ঠিক আছে, আপনার কাজকে এগুলো আরও অনেক সহজ করে দিবে এবং এই প্রত্যেকটা বিষয় জানার জন্য আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, এগুলো দিয়ে লিখে লিখে, তখন কিন্তু এটার বিস্তারিত ব্যবহারটা আপনি এখান থেকে জানতে পারবেন।
তো এগুলো আসলে টাকা দিয়ে কিনতে হবে, আপনি ফ্রি পাবেন না। কিছু জিনিস আছে এখান থেকে ফ্রি পাবেন, যেগুলো পেইড সেগুলো লেখাই থাকবে, যেগুলো ফ্রি সেগুলো লেখা থাকবে। আপনি চাইলে এগুলোর টিউটোরিয়াল দেখে দেখে কীভাবে ইউজ করে কোনটা সেটা দেখতে পারেন। তো আমরা এখান থেকে এগুলো করব না, কারণ অনেকেরই কিন্তু মাস্টার কার্ড নাই, কারণ এগুলো কিনতে গেলে আপনাকে অবশ্যই মাস্টার কার্ড লাগবে, মাস্টার কার্ডটা কিনতে হবে। তো ঠিক আছে, এই জন্য আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এবং এখানে দেখেন মাই অ্যাডেন্স, আমি এখান থেকে কোন অ্যাডেন্সটা পাচ্ছি, মানে এখানে চাইলে আমি আরও অ্যাড করতে পারি। এবং মাই অ্যাডেন্সে যখন ক্লিক করে দেব, দেখেন এখানে শুধু আমরা এই যে উইকিপিডিয়াটা আমরা ইউজ করেছি, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া। তো উইকিপিডিয়ার কাজটা কি, ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু কোনো একটা ইনফরমেশন অনলাইন থেকে যদি নিয়ে ওয়ার্ডের মধ্যে ব্যবহার করতে চাই, তখন এই উইকিপিডিয়া কিন্তু খুব চমৎকার মানে হেল্প করবে আপনাকে। আমি এই যে উইকিপিডিয়াতে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু উইকিপিডিয়ার একটা আলাদা উইন্ডো চলে আসলো আমাদের সামনে। তো এখান থেকে এই যে উইকিপিডিয়ার যে ইনফরমেশনগুলো আমরা চাই, আমি এখানে লিখে দিব। আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ। বাংলাদেশ লিখে আমি যখন সার্চ করে দেব ইন্টারের মাধ্যমে, অথবা এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর কিন্তু উইকিপিডিয়া হচ্ছে অনেক বড় একটা সার্চ ইঞ্জিন, অথবা এখানে অনেকগুলো ইনফরমেশান দেওয়া থাকে। দেখেন বাংলাদেশ লেখার সাথে সাথে কিন্তু বাংলাদেশ সম্পর্কে অনেকগুলো ইনফরমেশান এখানে চলে আসে। তো আপনি যদি যে কোনো বিষয়ে কোনো ইনফরমেশান চান, তখন এই উইকিপিডিয়াতে লিখবেন, সাথে সাথে কিন্তু কোনো না কোনো ইনফরমেশান আপনি এখান থেকে পাবেন। তো আমি শুরুতেই এই যে এখানে যে ইনফরমেশান রয়েছে, আমি এটাকে এইভাবে সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে সিলেক্ট করার পর, যে এই লেখাটাকে আমি এখানে নিতে চাই। ঠিক আছে, কিভাবে নেব, রাইটে ক্লিক করে দিতে পারি। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা প্লাস অপশন চলে আসছে। ঠিক আছে, আমার কার্সরটা যেখানে সিলেক্ট করা আছে এই যে এখানে, তো আমি যদি এই প্লাসে ক্লিক করে দিই, সাথে সাথে কিন্তু এখানে যে লেখাটা আছে, মানে এটা কিন্তু অনলাইনের লেখা, উইকিপিডিয়ার লেখা, এই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, খুব সহজে কিন্তু কোনো একটা ডকুমেন্ট আমরা তৈরি করার সময় কোনো একটা ইনফরমেশন যদি লাগে যে আমি উইকিপিডিয়া থেকে নিতে চাই, তখন ওইখান থেকে কিন্তু খুব সহজে যে কোনো ইনফরমেশন আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে উইকিপিডিয়া। ঠিক আছে, তো আমরা এরপর যে কাজটা দেখব সেটা হচ্ছে অনলাইন ভিডিও মিডিয়া। আমরা যদি কোনো একটা ডকুমেন্টের মধ্যে অনলাইন থেকে কোনো একটা ভিডিও অ্যাড করতে চাই, ধরেন আমি এখানে ইন্টার দিয়ে নিচে নিয়ে গেলাম, এবং এই জায়গার মধ্যে আমি মানে অনলাইন থেকে কোনো একটা ভিডিও বা বাংলাদেশ সম্পর্কে কোনো একটা ভিডিও, যে কোনো একটা বিষয় আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো এখান থেকে এই যে অনলাইন ভিডিওতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে ইনসার্ট এ ভিডিও, মানে এই ভিডিওটার যে একটা কোড রয়েছে, এমবেডেড কোড, সেই কোডটা আমরা এখান থেকে নিতে হবে। তো আমি এখানে গুগলে চলে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার বেসিক আইটি একাডেমি, এই যে লিঙ্কটা রয়েছে, আমি কি লিঙ্কটাকে এখান থেকে, তো ভিডিওটা নেওয়ার জন্য আমি এই যে উপরে যে অপশনটা রয়েছে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে এই লিঙ্কটা আমি কপি করে নেব। কপি করে নিলাম, নেওয়ার পর আমি ওয়ার্ডে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে এই যে অনলাইন ভিডিও মিডিয়া, এখানে আবার ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ঘর চলে আসছে, যেখানে আমি এমবেডেড কোডটা বসিয়ে দেবো। আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমি ইনসার্টে ক্লিক করে দিই, দেখেন আমার যে অনলাইনের ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু একটা লিঙ্ক এখানে বসে গেল, এবং ভিডিওটা কিন্তু সুন্দর করে বসে গেলো। চাইলে এই ভিডিওটাকে আমি ছোট বড় করে দিতে পারি, পুরো পেজ করে দিতে পারি, আবার ছোট করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি প্লেও করতে পারি। এই যে প্লে অপশন রয়েছে, আমি যদি এখানে ক্লিক করে দিই, তখন কিন্তু ভিডিওটা এখান থেকে প্লে হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি মাঝখানে রাখতে চাই, যে হ্যাঁ মাঝখানে রাখবো, সেটাও করতে পারি। এই যে মাঝখানে রাখার জন্য আমাকে কি করতে হবে, অর্ডার ট্যাক্সে যেতে হবে, এবং এখান থেকে ইন ফ্রন্ট অফ ট্যাক্সে যখন ক্লিক করে দেবো, তখন কিন্তু এটাকে আমি যে কোনো জায়গায় রাখতে পারবো। এই যে এখানে রেখে দিলাম। তো আমরা খুব সহজে কিন্তু এই ইনসাইটের মধ্যে যে অনলাইন ভিডিও মিডিয়া অ্যাড করার জন্য যে অপশনটা, সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই এই ভিডিওটাকে কিন্তু একটা ডকুমেন্টের মধ্যে অ্যাড করতে পারি। তারপরে দেখেন এখানে রয়েছে লিঙ্ক। ঠিক আছে, ইনসার্টের মধ্যে এই যে লিঙ্ক একটা অপশন রয়েছে, লিঙ্ক। আমি যদি ডকুমেন্টের মাঝখানে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসিক আইটি একাডেমি। ঠিক আছে, এটার মধ্যে আমি বেসিক আইটির যে ওয়েবসাইট রয়েছে, অথবা বেসিক আইটির যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা এখানে অ্যাড করে দেব, যাতে এই ডকুমেন্টটা যার কাছে দেবো, সে যদি এই বেসিক আইটির উপরে যখন এটা গ্রিন থাকবে, আমি যখন অ্যাড করে ফেলবো, তখন কিন্তু এটা গ্রিন হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে কিন্তু আমি সেই লিঙ্কে চলে যেতে পারবো। ঠিক আছে, আমি নতুন করে একটা লিঙ্ক করে দিচ্ছি। ধরেন এখানে আমি লিখে দেবো বেসিক আইটি একাডেমি, এই যে মাঝখানে, যাতে এখান থেকে খুব সহজে বোঝা যায়। আমি এখানে লিখে দেব বেসিক আইটি একাডেমি। আমি বেসিক আইটি এখানে লিখে দিলাম, এবং এই লেখাটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি যখন এই যে লিঙ্কে ক্লিক করব,
তখন কিন্তু আমাদের সামনে লিঙ্ক করার একটা অপশন চলে আসবে, যেটা হচ্ছে হাইপার লিঙ্ক। আর কোন লিঙ্কটা আমি বসাবো সেই লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আসি। তো আমি এই চ্যানেলটাকে বসাতে চাই, তখন এইখানে কিন্তু উপরে যে সার্চ অপশনে গেলে আমি লিঙ্কটা পাবো, চ্যানেলের লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম, আমি ওয়ার্ডে চলে গেলাম এবং এই যে অ্যাড্রেস বার রয়েছে আমি এখানে এটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু এখন গ্রিন হয়ে গেল, তার মানে এটা হচ্ছে একটা হাইপার লিঙ্ক হয়ে গেল। তো যখন আমি এই লেখাটার উপরে মাউসটা নেব তখন একটা ইনফরমেশন দিচ্ছে, আমি যদি ওই লিঙ্কে যেতে চাই তখন কন্ট্রোলে চাপ দিয়ে ধরে ক্লিক টু ফলো লিঙ্ক ক্লিক করলে কিন্তু ওই লিঙ্কে আমি চলে যাব। আমি একটু ট্রাই করি, এখান থেকে মাউসের যে চিহ্নটা ছিল সেটা কিন্তু এখন হাত রূপ ধারণ করলো। আমি ছেড়ে দিই কন্ট্রোলটা, তখন কিন্তু আবার মাউস হয়ে গেল। আমি তখন কিন্তু আবার কার্সরটা আগের জায়গায় ফেরত আসলো। আমি যখন আবার কন্ট্রোলে চাপ দেব তখন কিন্তু এটা হাতের মতো একটা চিহ্ন। এখন যদি আমি এই বেসিক আইডিতে ক্লিক করে দিই, ক্লিক করার সাথে সাথে যে লিঙ্কটা আমি বেসিক আইডির মধ্যে অ্যাড করেছি সেই লিঙ্কটা কিন্তু এখানে সুন্দর করে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এই ডকুমেন্টটা আমি যার কাছে পাঠাবো সেও যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু ওই লিঙ্কটা ওপেন হবে। আমি যে লেখাটা মানে উইকিপিডিয়া থেকে কপি করেছি এখানে দেখেন একটা কিন্তু লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, বাংলাদেশ সোর্স বাই বাংলাদেশ উইকিপিডিয়া ওআরজি। তো এখানে যদি যাই আমি এই লেখাটার উপরে এবং কন্ট্রোলে চাপ দিয়ে ধরলে কিন্তু আমার মাউসটা হাতের মতো হয়ে গেল। এখন যদি আমি ক্লিক করে দিই দেখেন সরাসরি আপনার যদি নেট ওপেন থাকে তাহলে কিন্তু ওই যে বাংলাদেশের যে ইনফরমেশনটা আমি যেখান থেকে নিয়েছি সেই ইনফরমেশনটার যে লিঙ্ক সেখানে কিন্তু উইকিপিডিয়াতে ওপেন হয়ে গেল। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা এই যে লিঙ্কটা ইউজ করতে পারি অথবা এখানে অনলাইন ভিডিও মিডিয়া ইউজ করতে পারি।